উঁচু বারান্দার এক পাশ থেকে অন্য পাশে হাঁটতে হাঁটতে পড়া মুখস্থ করতে লাগলাম। কপাল কুঁচকে প্রত্যেকটা পড়াকে বেস্ট ফ্রেন্ড ভেবে পেটের ভিতর গেলতে লাগলাম, যেন লেখার সময় বা পড়ার সময় পেট থেকে পড়াগুলো বের হয়। কারণ একটাই, সাদিক ভাইয়া মানে আমার হোম টিউটর, যার সামনে আসলে সব পড়া আমার পেটে আসে কিন্তু মুখে আসে না, আর পেতে হয় অনেক কঠিন শাস্তি। এইসব শাস্তির কথা ভাবতে মুখ একদম টমেটোর মতো লাল হয়ে যায় রাগে। সাদিক ভাইয়া তো অপরিচিত কেউ নয়, আমারই আপন বড় খালার ছেলে। তাও যে কেন এই লোকটা আমাকে এত অপমান করে? ওনাকে কি আমি একবার পড়াতে বলেছি? আর ওনারও কি কষ্ট হয় না এত দূর আমাকে পড়াতে আসতে? ওনার মাথার স্ক্রু মনে হয় ঢিলা। এইসব ভেবে আনমনে হেসে উঠল শেফালি। শেফা, ও শেফা, সাদিক আসছে। মায়ের ডাকে নিজ ভাবনা থেকে ফিরে এলো শেফালি। সাদিকের নাম শুনে একটা বড় নিঃশ্বাস ফেলে আল্লাহের নাম নিয়ে রুমে এলো। বারান্দা থেকে বেড থেকে ওড়না ফুল দিয়ে বডি পেঁচিয়ে নিয়ে গুটি গুটি পায়ে আগাচ্ছি আর দোয়া করতে লাগলাম, আল্লাহ যেন আজকে কোনো মায়ের কপালে না রাখেন। একটা আমিন করলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। শেফালি আওয়াজে মাথা তুলে তাকালো সাদিক। গ্রিন কালার চোখগুলো দেখলেই আমার মনটা একদম অশান্ত হয়ে ওঠে, কিন্তু কেন তা জানি না। অসভ্যের মতো তাকিয়ে না থেকে বস। সাদিক ভাইয়ের কথা শুনে যে একটু ভালো লাগাটা আসছিল, মনে তা নিমেষেই ফুস হয়ে গেল। মনে মনে 100টা গালি দিয়ে বসে পড়লাম পড়ার টেবিলে। ম্যাথ বই যেই মাত্র ওপেন করলাম, সাদিক ভাইয়ের কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। বারান্দায় অন্য ছাড়া দাঁড়িয়ে কাকে ফিগার দেখাচ্ছিলি? ছি, কি লজ্জার কথা। ওনার মুখে কি একটুও লজ্জা শরম নেই? কিছু না বলে মাথা নিচু করে রাখলাম। না বলেই ভালো এই মানুষটার সাথে কথা। কি সমস্যা তোর বেয়াদব? কথা বলিস না কেন? তুই যে সুন্দর, ফর্সা, তোর রূপ অনেক, এসব মহল্লার সবাইকে দেখাইতে তোর খুব ভালো লাগে তাই না? ওনার কথা শুনে আর চুপ থাকতে পারলাম না, একটা জবাব দিয়ে দিলাম। আমার বারান্দা আমার বাড়ি, আমি কি করবো না করবো আপনার কি? আর আপনার এত কাজ থাকতে, এত বড় বিজনেস থাকতে আপনি আমাকে কেন পড়ান? পড়াতে আসেন ভালো কথা, এইসব কথা বলার আপনি কে? গালটা প্রচন্ড চলছে, কথাগুলো বলে দম নিতে পারলাম না। সাদিক ভাইয়ের হাতের থাপ্পড়টা আমার হজম করতে হইল। রাগে দুঃখে গালের ব্যথায় চুপচাপ চোখের পানি ফেলতে লাগলাম আর মনে মনে ওনাকে অভিশাপ দিলাম। ওনার বউ যেন ওনাকে কামড়ে মাংস তুলে ফেলেন। ন্যাকামি বাদ দিয়ে ম্যাথ সব সলভ করবি তুই। তুই এত অসভ্য আমার মুখে উত্তর দিচ্ছিস। সময় আসুক সব উত্তর আমি দিব। এখন ম্যাথ কর, না পারলে আজকে বুঝবি মজা। কি আর করব? মাও সব কাহিনী দেখলো দরজায় দাঁড়িয়ে, কিছু বললো না। কি আর বলবেন? ওনার গণধর বোনের ছেলে, তার রাগ উঠলে সে তার বাপকেও মানে না। কোনো মতে ম্যাথের প্রবলেমটা শেষ করলাম, যাক মায়ের খেলাম না। যদিও 3টা ভুল ছিল, তাও কেন মারলেন না জানি না আমি। হঠাৎ আমার গালে হাত দিয়ে বলতে লাগলেন, উল্টাপাল্টা কথা বলবি তো মায়ের খাবি। তুই জানিস না মুখে মুখে তর্ক আমি পছন্দ করি না। কেন জানি আবারও কান্না আসলো। হয়তো ওনার সফটলি ব্যবহার, তাই আমি এতক্ষণ চাচ্ছিলাম। যাক, ওনার হাতটা সরিয়ে দিব ভাবার আগে উনি হাত সরিয়ে নিয়ে গালে বরফ লাগাতে বললেন। আমি হ্যাঁ না কিছুই বললাম না। টেবিলে হাত দিয়ে জোরে বাড়ি দিলেন উনি, আর আমি কেঁপে উঠলাম। দ্রুত মাথা নাড়ালাম, যার অর্থ হুম আমি লাগাবো। চোখ তুলে তাকালাম ওনার দিকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি আমার দিকে তাকিয়ে আছেন। বুকের মধ্যে কেমন জানি ধুক ধুক করে উঠল। হঠাৎ আমার গাল টেনে বললেন, হোয়াই সো কিউট। ওনার এই ব্যবহারে আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে থাকলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এই মানুষটার এত রূপ কেমনে? হাউ? বড় কুস্তি গালে আর আয়নায় ডান গালটা দেখতে লাগলাম। 3টা লাল দাগ স্পষ্ট। কেমন লম্বা লম্বা আঙ্গুল রে বাবা। যেমন লম্বা সাদিক ভাই, তেমন লম্বা তার আঙ্গুলগুলো। একরাশ বিরক্তি নিয়ে এসব বরফ লাগানো অফ করে দিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়লাম। ফোন হাতে নিয়ে ফেসবুকে লগ ইন করলাম। উদ্দেশ্য কিছু সুন্দর গল্প পড়া। যেই একটা ভালো গল্প পেয়ে পড়া শুরু করলাম, এমন সময় মেসেঞ্জারে টুম করে মেসেজ আসলো, এই পুচকি মেয়ে, পড়া না পড়ে এখন এফবিতে কি করিস? ছেলেদের সাথে লাইন মারার টাইম পাস না এখন? পড়া সব কমপ্লিট করে রাখ, নাইলে কালকে বাম গালটাতে 5 আঙুলের ছাপ বসে যাবে। বাই দ্য ওয়ে, গালে বরফ লাগিয়েছিস? মেসেজ পড়ে আমি শোয়া থেকে বসে গেলাম। সাদিক ভাইয়ের মেসেজ। হাই আল্লাহ, কি ভাষার শ্রী। আমি কখন আবার ছেলের সাথে কথা বললাম? আর লাইন মারারই বা কি? কত ছেলে আগে পিছে ঘুরে, কখনো তো চোখ তুলে তাকালামও না। আর এই লোকটা কিনা, ও বাবা, আবার বরফ লাগালাম নাকি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কত দরদ। মারার সময় দরদ কই ছিল? না, এই বিষয়ে আর ভাবা যাবে না।
জঘন্য লোক। রিপ্লাই একটা সেন্টি ইমোজি দিয়ে ফেসবুক থেকে লগ আউট করে পড়া শুরু করে দিলাম। পড়তে পড়তে কখন 10টা বেজে গেল হুঁশই ছিল না। যাক, অনেকক্ষণ পড়লাম। রুম থেকে বের হয়ে দাদির কাছে গেলাম। এই 3 ঘন্টা রুম থেকে বেরই হলাম না। মাও ভাবলাম পড়ছি, তাই কেউ ডিস্টার্ব করতে আসেওনি। আমাকে দেখে দাদি একটা কিউট হাসি দিয়ে বলল, শেফালি ফুজে, আয় বুড়ির পাশে বসে একটু পাটা মালিশ করে দে। আমিও হেসে দাদিকে জড়িয়ে ধরে গালের সাথে গাল ঘষে দিলাম, আর দাদি আমার কুটকুট করে হাসতে শুরু করলাম। আমিও হেসে দাদির পা মালিশ করতে লাগলাম। দাদি তার আর দাদার প্রেমের কাহিনী বলা শুরু করলো। এই আর নতুন কি, তবে যতবারই শুনি ততবারই মনে হয় কি প্রেম ছিল তাদের দুজনের। দাদার অভ্যাসগুলো কেন জানি মনে হয় সাদিক ভাইয়ের সাথে হুবহু মিলে যায়, কারণ দুজনেরই অভ্যাসই এই রাগে বম, আর এই একদম ভালো মানুষ। দাদিকে খাবার দিয়ে মায়ের ডাকে মায়ের কাছে গিয়ে দেখি মা খাবার নিয়ে বসে আছে। মা আর আমি একসাথে রাতের খাবার খেয়ে নিলাম, কিন্তু খাবারের চেয়েও বকা বেশি খেতে হয়। কারণ একটাই, আমি ভাত পছন্দ করি না। আর শুধু মা না, গোষ্ঠীর সবাই আর স্পেশালি মিস্টার সাদিক ভাইয়া এই ভাত আর খানার কারণে আমাকে বকে সব সময়। বাট আই রিয়েলি হেট খানা এন্ড আই ডোন্ট লাভ দেম এভার। এই বকাগুলো শুনলে বাবা আর ভাইয়ার কথা অনেক মনে পড়ে। বাবাই ছিলেন যে আমাকে অনেক ভালোবাসতো। 2 বছর আগে বাবা আমাকে ছেড়ে নাফেরার দেশে চলে গিয়েছিলেন। বাবার কথা ভাবতেই চোখের পানি চলে আসলো, কারণ ভিতরটা যে ভীষণ পড়ে যায়। আর ভাইয়া, সে আপাতত স্পেনে। বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরে ভাইয়া, আর বড় খালি তাদের স্পেনের বিজনেস দেখাশোনা করার জন্য ভাইয়াকে পাঠিয়ে দেয় স্পেনে, আর আমাদের সংসারটাকে রক্ষা করতে সাহায্য করেন। সকালে কলেজ যেতে হবে, তাই মাকে কাজে সাহায্য করে মায়ের সাথে শুয়ে পড়লাম। বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের সাথেই থাকি। এখনো এই অভ্যাস বদলায়নি, আর কখনো না বদলাবে। আধা ঘন্টা ধরে শুয়ে আছি, ঘুমের ঘুমও আসছে না, ফেসবুকে লগ ইন করতে মন যাচ্ছে না। এই সাদিক ভাইয়া নামক আতঙ্কের জন্য। ওনার নাম মনে আসতে পুরনো স্মৃতি মনে চলে আসলো। 3 বছর আগের কথা। আমি সবেমাত্র ক্লাস 9-এ। ডে শিফট হয়ে স্কুল থেকে আসতে প্রায় দেরি হতো, বিকেল হতো। আর স্কুল থেকে এসে ফরজ কাজ ছিল আমার গোসল করা। তার থেকে ব্যাগ রেখে স্কুল ড্রেস চেঞ্জ করে গোসল করতে চলে গেলাম। হঠাৎ ভাইয়া আর মায়ের চিৎকার শুনে আমি কোনো মতে গোসল সেরে কাপড় পরে রুম থেকে বের হয়ে অবাকভাবে তাকিয়ে থাকলাম। একটা ছেলে, লম্বা 6 ফুট তো হবেই। উনি আমার বড় ভাই মানে রাফসান ভাইয়ের কলার ধরে অনবরত থাপ্পড় দিতেই থাকলো। মা ওই লম্বুর হাত ধরে টানছিলেন, আর ভাই সে তো ছাড় সাদিকের বাচ্চা ছাড় এসব বলছিল, বলে চিল্লাচিল্লি। ছোট মানুষ, আমি কিছু বুঝতে পারছিলাম না। তখন মাথাটা পুরোই ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল। কি যেন ভেবে আমি এক দৌড়ে ওই লম্বুর পা ধরে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, প্লিজ লম্বু ভাই ছেড়ে দেন ভাইয়াকে। ঘটনার আকস্মিকতায় তৎক্ষণাৎ লম্বু ভাই ভাইয়ার কলার ছেড়ে দিয়ে আমার 2 বাহু ধরে উঠে দাঁড় করালেন। কান্না করার ফলে আমার মুখ তখন লাল টমেটো, আর ভেজা চুল সব মুখের ওপরে। উনি আস্তে করে মুখের ওপরে চুলগুলো সরিয়ে দিলেন আর নিচের ঠোঁট চেপে হাসি দিলেন। চুল সরানোর পর আমি মাথা বেশ উঁচু করে উপরে লম্বু ভাইয়াটাকে দেখলাম। উফ, কি সুন্দর সে হাসি। আর এইদিকে আমাকে এভাবে কান্না করতে দেখে মা আর ভাইয়া ওনার কাছ থেকে আমাকে নিয়ে জড়িয়ে ধরে বিকট ভাবে হাসতে লাগলেন। আমি এই ঘটনার আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না। মা হেসে হেসে বলতে লাগলেন, আরে শেফা ফুল, এইটা তোর বড় খালার ছেলে, তোর সাদিক ভাই। আর আফসানকে মারার কারণ হলো আজকে ছেলেটা স্পেন থেকে আসলো, আর তোর গুণধর ভাই তাকে রিসিভ করতেই গেল না, তাই সাদিক অনেক রেগে আছে। এতক্ষণে আমি বাস্তবে ফিরে আসলাম, আর চোখে ওনাকে দেখতে লাগলাম। উজ্জ্বল সামনে গায়ে ব্ল্যাক কালার শার্টটা খুবই মারাত্মক লাগছিল, আর ওনার চুলদারি সব কি সুন্দর সেটিং করা, যেন এই দাঁড়িয়ে চুলের কাটিংটা তার জন্যই করা। কে রাফসান, ছোট খালা, এটা কি আমাদের পুচকি শিফু নাকি? সাদিক ভাইয়ের কথা শুনে আমি অবাক। উনি আমাকে চিনে? আবার মনে মনে ভাবলাম, চিনবে না কেন, উনি আমাকে সেই ছোট থেকেই চিনে। মায়ের মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে বুঝলাম আমি ছোট থাকতে উনি স্পেনে পাড়ি জমাই ওনার বাবার সাথে, আর ছোট থেকে ওইখানেই বড় হলেন। এখন গ্রাজুয়েশন শেষ করে ফিরলেন। উনি স্পেনে পাড়ি জমানোর সময় আমার বুদ্ধিও হয়নি, কারণ বুদ্ধি হলে নিশ্চয়ই ওনাকে আমি মনে রাখতাম। সেদিন উনি আমাকে যতক্ষণ দেখছিলেন ততক্ষণ পুচকে টমেটো বলে খেপাচ্ছিলেন আর হো হো করে হাসছিলেন। লজ্জায় আমি তখন কিছুই ভাবতে পারছিলাম না, নিচের দিকে তাকিয়ে বসেছিলাম। সেদিনে মনে হয় আমার সাথে ওনার একমাত্র ভালো ব্যবহারের দিন ছিল, কারণ এরপর থেকে ওনার দ্বৈতকারী আর আমাকে ইনসাল্ট করা ওনার রুটিনে যুক্ত করে নিলেন।
অতীতের ভাবনার জগৎ থেকে বের হয়ে নিজের করা বোকামের কথা ভেবে নিজেই হেসে লজ্জায় লাল। মায়ের বুকে মুখ লুকিয়ে দিলাম। মাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। ওই দিনের দিনটা আমার জীবনে অনেক লজ্জাময় একটা দিন ছিল। এইসব ভাবতে ভাবতে মাকে জড়িয়ে ধরে একটা প্রশান্তির ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আর ভাবছি, আমার মতো বোকাও হয় নাকি। ফজরের আজানের মধুর ধ্বনিতে ঘুম ভেঙে গেল। এটা আমার প্রত্যেক দিনকার রুটিন। নিজেকে অনেক লাকি মনে হয় যে ফজরের নামাজটা মিস যায় না। অজু করে মায়ের পাশেই বসে পড়লাম নামাজ। নামাজ শেষ করে দাদির কাছে গেলাম, কিন্তু দাদি নামাজ শেষে ঘুম। একবার চিন্তা করলাম ছাদ থেকে ঘুরে আসি, কিন্তু একা যাওয়ার সাহস নাই বাপু। ঘড়িতে মাত্র 6:30। তাই ভাবলাম ঘুমিয়ে পড়াটাই ভালো, কারণ কলেজ আমার 10টা থেকে। সো 9টায় উঠলেই হবে। ফ্রেশ হতে 10 মিনিট, রেডি হতে 10 মিনিট, আরো বাকি 40 মিনিটের অনেক আগেই সাদিক ভাইয়ের স্কিলফুল ড্রাইভিং আমাকে কলেজে পৌঁছে দিতে সক্ষম হবে, এটা আমার বিশ্বাস। যাক, হিসাব নিকাশ শেষ, এবার ঘুমানোর পালা। ঘুম মানে সুখ আর সুখ। আহা, শেখা ফুল উঠে জানা, দেখ সাদিক এসে বসে আছে। ছেলেটা আর কতক্ষণ ওয়েট করবে বলতো মা? উঠ, এই উঠ। সাদিক ভাইয়ের নাম শুনে এক লাফে উঠে বসলাম। সকালটা এই হেটলের নামটা শুনতে হলো। আল্লাহ জানেন আজ কপালে কি আছে। উফ মা, তোমার এই বোনের ছেলের কি আর কোনো কাজ নেই? প্রত্যেকটা দিন কেমনে পারে আমাকে আনা নেওয়া করতে? তার উপর ওনার এত বড় বিজনেসের চাপ। উত্তরে মা কিছুই বললেন না, মুচকি হেসে চলে গেলেন। হ্যাঁ, মা আমাকে ইগনোর করলো। ঘড়িতে দেখলাম মাত্র 8:30, তার মানে এই সাদিক ভাইয়া এখানে নাস্তা করবেন। এত বড় লোক মানুষ সাদিক ভাইয়া, তার বাসায় কি নাস্তা নেই? যাক, আমার কি ওনার যেখানে মন চায় সেখানে খাক। ফ্রেশ হয়ে রেডি হলাম। ঘড়িতে 9:27। ইচ্ছে করে লেট করা নাইলে সাদিক ভাইয়া আমাকে নাস্তা টেবিলে ইনসাল্ট করবেন আর পরোটা গেলাবেন। এরপর ব্যাগটা নিয়ে আস্তে ধীরে বের হয়ে ডাইনিং এর দিকে আগাতে লাগলাম কচ্ছপের গতিতে। সাদিক ভাইয়া গাড়ি চালাচ্ছে আর আমি ওনার পাশে বসে আছি গাল ফুলিয়ে। কঠোর মনের মানুষটা আমাকে একটা সম্পূর্ণ পরোটা খাইয়ে তারপরে টেবিল থেকে উঠতে দিলেন। আমিও কম না, চেয়ার থেকে ওঠার সময় ওনার পায়ে একটা জোরে পাড়া দিলাম। বাট হি ডিড নট রিঅ্যাক্ট। উল্টো উনি মাকে হেসে বললেন, ছোট খালা, আজকাল দেখি পিঁপড়াও হাতের সাথে লাগতে আসে। এই কথাটা শুনে একদম মেজাজ খারাপ হয়ে গেল। লাল টমেটো 2 কটা প্রেম করছে। ওনার কথা শুনে মেজাজ একদম বিগড়ে গেল। একে তো সকালের কাহিনী, আবার এখন এই আজব প্রশ্ন। আসলে উনি একটা গন্ডার। উত্তরে বললাম, এই তো টাইম পাস দুজনের সাথে করি, এমনি ফোনে কথা বলে 4 জনের সাথে লাইন করি, আর রিয়েল লাইফের জন্য ওয়েটিং লিস্টে 5 জন রেখেছি। স্পিডে এই কথাগুলো বলে দম ফেলার আগে সাদিক ভাইয়া অনেক জোরে ব্রেক করলেন আর আমার মুখটা শক্ত করে চেপে ধরে বললেন, এত চালাকি করার চেষ্টা করবে না, গলা টিপে মেরে ফেলবে একেবারে বেয়াদব। আমার মনে হচ্ছিল দাঁতগুলো সব ভেঙে যাচ্ছেন। রাগে ব্যথায় চোখ দিয়ে পানি পড়তেই আছেন। এত নির্দয়ী লোকটা। নাম গাড়ি থেকে। ওনার চিল্লানিতে আত্মা কেঁপে উঠলো। কোথায় আছি না আছি দেখলাম না, নেমে পড়লাম গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে দেখি কলেজের সামনে। আর পিছু ফিরে তাকালাম না, হেঁটে চলে যাচ্ছিলাম। কিন্তু পেছন থেকে আবির, আমার ক্লাসমেট, ও ডাক দিল। আমি ওর সাথে কথা বলতে বলতে কলেজের ভেতর চলে গেলাম। আর এদিকে শেফালিকে অন্য ছেলের সাথে দেখে সাদিকের মাথায় হাই পাওয়ারে রাগ উঠে গেল। এত সাহস তোমার শেফা? আমার সামনে অন্য ছেলের সাথে কথা বলার শাস্তি তো তোমাকে পেতেই হবে। কথাগুলো নিজে নিজে বলে জেল দিয়ে সেট করা চুলগুলো ঠিক করে নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে অফিসে চলে গেল। সারাদিন ক্লাসে একটু ভালো লাগলো না শেফালির। এত অপমান এই লোকটা কেন করে আমাকে? আর কলেজটা থেকে একা একা ছুটির আগে বের হওয়া যায় না। কিন্তু আজকে লাস্ট ক্লাসটা হবে না ভেবে আনন্দে মন নেচে উঠলো। যাক, আজকে ওই মিস্টার সাদিকের সাথে আমাকে যেতে হবে না। মাকে বলবো কলেজ শেষ হয়ে গিয়েছিল আর্লি। তাছাড়া আজকে সারাদিনই ফোন অফ রেখেছিলাম রাগে। সো মাকে আলাদা মশলা অ্যাড করে বলবো মোবাইলে চার্জ ছিল না। তাই সাদিক ভাইয়াকে আর কলও দিতে পারি নাই। নিজের কাছে নিজেই চাপড় দিয়ে বললাম, ইউ আর সো ট্যালেন্টেড শেফা। যেই ভাবা সেই কাজ। একা একা হাঁটতে লাগলাম, কারণ এদিকে রিক্সা পাওয়া যায় না আর আমার বান্ধবীদের সবার বাসা অন্যদিকে। ধুর, আজকে কি সব রিক্সাওয়ালা ভাই কি সব শ্বশুর বাড়িতে নাকি? হাঁটতে লাগলাম। হঠাৎ সামনে খেয়াল করলাম কলেজের ফেমাস গুন্ডা ইমরান আর ওনার চেলারা। অচেনা ভাই বুকটা ধুক ধুক করে উঠলো। এদেরকে তো সাদিক ভাই একদিন অনেক মেরেছিল আমার সাথে মিসবিহেভ করাই। যাক বাবা, অনেক নায়িকা সেরেছি, কিন্তু আর না। উল্টো দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ করে পিছনে ব্যাগে টান অনুভব করলাম।
ফিরে দেখি ওই গুন্ডা ইমরান আমার ব্যাগ ধরে আছে আর আমার দিকে কেমন লোভ কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে। কি শেফালি নায়িকা, আজকে তোমার প্রেমিক পুরুষ কই? নিতে আসলো না? ওই দিন তো অনেক বড় বড় কথা বলেছিল, তোমার দিকে তাকালে নাকি আমাকে এই দুনিয়ায় রাখবে না। আজ যে আমি তোমার সব দিকটাই দেখবো, তখন সে আমাকে কি করবে? এইসব বৃষ্টি কথা বলে বাজেভাবে হাসতে লাগলো শয়তানটা। এদিকে আশেপাশের সবাই আমাদেরকে দেখে মজা নিতে লাগলো, কেউ সাহায্য করবে তো দূরের কথা, এই গুন্ডাকে সবাই ভয় পায়। আমার তো ভয়ে জান যায় যায় অবস্থা। তাও সাহস এনে বললাম, প্লিজ ভাইয়া, এসব কি ধরনের কথা? আমার পথ ছাড়ুন। কি করছেন কি? হাত ছাড়ুন আমার, প্লিজ হাত ছাড়ুন। ব্যথায় আমার প্রাণ পাখি উড়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়েন। হঠাৎ খেয়াল করলাম আমাকে যেদিকে নিয়ে যাচ্ছেন ওইদিকে একটা কার জোরে থেমে গেল। কার দেখে চিনতে কষ্ট হলো না কার গাড়িটা কার। কান্না করা অবস্থায় মুখে শান্তির হাসি ফুটলো আমার। তোমাদের কি মনে হয় কালো গাড়িতে করে কি আসছে? দেখতে হলে পরের পার্টের জন্য অপেক্ষা করো। ততদিন পর্যন্ত টাটা।